করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা দ্বারা হচ্ছে আমাদের যে রোগটা হয় সেটাকে আমরা বলি ডিপথেরিয়া। ডিপথেরিয়া। তো এই ডিপথেরিয়া রোগটায় যেটা হয়, একটা স্পেশাল প্রপার্টি হচ্ছে এখানে সিউডো মেমব্রেন তৈরি হয়। সিউডো মেমব্রেন তৈরি হয়। আমরা মেমব্রেন বলতে যেটা বুঝি যে আচ্ছা টিম্পেনিক মেমব্রেন, যেটা আমাদের ইয়ারের মধ্যে, কানের মধ্যে থাকে, ঠিক আছে। সো এই যে ধরো একটা টিম্পেনিক মেমব্রেন, এটা হচ্ছে একটা রিয়াল মেমব্রেন, মানে মেমব্রেনের স্ট্রাকচারে যে রিয়াল অ্যানাটমিক্যাল যে কম্পোনেন্টস থাকার কথা সেইগুলো এই মেমব্রেনে থাকে। বাট এই সিউডো মেমব্রেনগুলো হচ্ছে এক ধরনের মানে উইদাউট এনি রিয়াল মেমব্রেন লাইক মানে স্ট্রাকচার, এটা হচ্ছে এমনিতেই এক গঠিত হয়েছে শুধু পার্টিকুলার কিছু ক্ষেত্রে, যেমন ডিপথেরিয়াতে গঠিত হয়েছে। সিউডোমেমব্রেনাস কোলাইটিস নামে একটা ডিজিজ আছে যেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলের কারণে হয়। উইটার ক্ষেত্রে সিউডোমেমব্রেন গঠিত হতে পারে ক্লোনে। তো সিউডোমেমব্রেন কোথায় কোথায় তৈরি হয়? আনসার হচ্ছে ফ্যারিংসে, মেইনলি ফ্যারিংসের ওই রিজনটাতে তৈরি হয়, এবং টনসিলের উপরে তৈরি হইতে পারে, সফট প্যালেট, তারপর হচ্ছে ইউভুলা সফট প্যালেটেরই পার্ট, তারপরে পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, এই সকল জায়গায় কিন্তু সিউডোমেমব্রেন তৈরি হইতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় থাকা লাগবে। এবং আমাদের যদি বলা হয় যে আচ্ছা কলোনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এটা কী ব্যাকটেরিয়া, এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কিন্তু গ্রাম পজিটিভ। এবং গ্রাম পজিটিভ মানে এরা হচ্ছে যখন আমরা গ্রাম স্টেনিং করবো এরা ব্লুইশ পার্পল কালারের পাওয়া যাবে, এবং এরা হচ্ছে গ্রাম পজিটিভ রডস বা ব্যাসিলাই আমরা বলতে পারি। পাশাপাশি এরা কিন্তু অ্যারোবিক ক্লোস্ট্রিডিয়া যেগুলো ছিল ওইগুলো গ্রাম পজিটিভ রডস ছিল, বাট ওইগুলো ছিল অ্যানারোবিক। আচ্ছা, এবং আরেকটা জিনিস এখানে একটু জানতে হবে, সেটা হচ্ছে যে এরা অক্সিজেনের উপস্থিতিতে ভালো বাঁচে, তবে এখানে এই রডস যেটা এটা ক্লাব শেপড। কী শেপড? ক্লাব শেপড। হ্যাঁ, ক্লাব শেপ বলতে বুঝাইতে চাচ্ছি, ধরো এই যে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার পাশাপাশি এখানে এখানে হচ্ছে এরকম একটু আছে। তো এই যে এইটাকে আমরা বলতেছি ক্লাব শেপড। তো ক্লাব শেপডের এই যে পোর্শনটা, এটা কেন এরকম হইলো? এই যে তো ধরো ব্যাকটেরিয়া, তো এই পোর্শনটা এরকম কেন হইলো? কারণ এটাকে আমরা বলি মেটাক্রোমাটিক গ্রানিউলস বা বা এটাকে ভলিউটিনও বলা হয়, ভলিউটিন, বা এটাকে আরও নামে ডাকা হয় পোলার বডি। তো এই এত নাম কেন হইলো? ভলিউটিন নাম দেওয়া হয়েছে, তারপরে মেটাক্রোমাটিক গ্রানুলস নাম দেওয়া হয়েছে, পোলার বডি নাম দেওয়া হয়েছে, এগুলো আমরা এক এক করে জানবো। যা জেনে রাখো যে এরকম কিন্তু এদের মেটাক্রোমাটিক গ্রানিউলস থাকে, এবং এই গ্রানিউলসগুলোর মধ্যে এদের বিভিন্ন কিছু স্টোর থাকে, স্পেশালি এনার্জি, আমরা পলিফসফেট জমা থাকে। এইগুলা পরবর্তীতে যখন মানে বিভিন্ন সময় দরকার হয় তখন কিন্তু ব্যাকটেরিয়া এখান থেকে এটা নেয় এনার্জিগুলো। আচ্ছা, এখন আসা যাক যে কেন এটার নাম মেটাক্রোমাটিক হলো, এটা আমরা পরে বলবো। করাইনি ব্যাকটেরিয়াম নিয়ে এতটুকু জিনিস মোটামুটি আমরা জেনে আমরা এখন আমাদের আলোচনা শুরু করব। যে দেখো এগুলা গ্রাম পজিটিভ, এবং এতে কোনো ক্যাপসুলও কিন্তু থাকে না, এরা নন ক্যাপসুলেটেড, এদের নন স্পোর ফর্মিং, পাশাপাশি কারণ স্পোর ফর্মিং শুধু ব্যাসিলাস আর ক্লোস্ট্রিডিয়াম, এরা নন অ্যাসিড ফাস্ট। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসিড ফাস্ট মানে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম, যখন আমরা পড়বো টিউবারকুলোসিস বা মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি, ওইগুলোতে দেখবো অ্যাসিড ফাস্ট। হ্যাঁ, অ্যাসিড ফাস্ট মানে কি সেগুলো তো আমরা জানি। আচ্ছা, তারপর হচ্ছে নন মোটাইল রডস। এরা কি নন মোটাইল রডস, এরা চলাচল করতে পারে না কারণ এদের ফ্লাজেলা নাই, এবং এরা রড শেপ বলতে স্পেসিফিক্যালি বলতে গেলে ক্লাব শেপড। আচ্ছা, এবং এদের ইলিগুয়ারলি স্টিন সিগমেন্টস থাকে, এটা বলতে বোঝানো হয়েছে মেটাক্রোমাটিক গ্রানিউলস থাকে। এই যে পোর্শনটা ধরো আমি ধরলাম এটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর এই যে পোর্শনটা এটা হচ্ছে মেটাক্রোমাটিক গ্রানিউলস। তো আমরা যখন ধরো সাপোজলি মিথাইলিন ব্লু দ্বারা ধরো আমি কালার করলাম, তো মিথাইলিন ব্লু দ্বারা কালার করলে দেখা যাবে যে এটা আমি ধরলাম ধরো ডার্ক ব্ল্যাকিশ বা একটু ডার্ক ব্লু টাইপের হয়ে গেছে। বাট এই যে পোর্শনটা ব্যাকটেরিয়ার রিয়াল যে পোর্শনটা সেটা লাইট কালার আছে, লাইট ব্লু বা লাইট কালার ধারণ করছে। তো এই যে রিয়াল যে ব্যাকটেরিয়াটা বা ব্যাকটেরিয়ার যে রিয়াল জায়গাটা, সেই জায়গার সাথে এই যে গ্রানিউলসটা, এটার যে মানে মেটাক্রোমাশিয়া বা অন্য একটা কালার ধারণ করার ক্যাপাসিটি, হ্যাঁ, যদিও এরা সেম স্টেনই কিন্তু নিছে, এরা মিথাইলিন ব্লু দিয়ে এদের কালার করা হয়েছে, কিন্তু এদের কালারের যে ডিফারেন্স এটার কারণে আমরা বলতেছি যে ইরিগুলারলি স্টেন সেগমেন্টস। এই সেগমেন্টস বলতে মেটাক্রোমাটিক গ্রানিউলসকে বোঝানো হয়েছে। এবং সব স্পিসিস এই যে থাকবে এরকম কিন্তু না মেটাক্রোমাটিক গ্রানিউলস। মনে রাখবা যে করাইনি ব্যাকটেরিয়ামের অনেকগুলো স্পিসিস আছে, তো তার মধ্যে করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি একটা। হ্যাঁ, করাইনি ব্যাকটেরিয়াম একটা জেনাস, এটার মধ্যে অনেকগুলো স্পিসিস আছে, তার মধ্যে করাইনি ব্যাকটেরিয়াম ডিপথেরি একটা। আর মনে রাখবা যে ডিপথেরিয়া তো এটা হচ্ছে প্যাথোজেনিক, অনেক প্যাথোজেনিক প্রবলেম করে।
আর তার বাদে আলসারেন্স, তারপরে সিউডো টিউবারক্লোসিস, এগুলোও আছে। এগুলোও প্যাথোজেনিকই কাইন্ড অফ, বাট যেগুলো প্যাথোজেনিক না এগুলোকে আমরা ডিপথেরয়েডস বলি। কি বলি? ডিপথেরয়েডস। এগুলো নিয়ে আমরা জানবো। তবে করাইনি ব্যাকটেরিয়ামের অনেকগুলো স্পিসিস আছে, এই জিনিসটা জানলাম। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, প্যাথোজেনিক কোনগুলা মনে রাখবা, যেগুলো ডিপথেরিয়া টক্সিন ক্যারি করে বা টক্সিন রিলিজ করতে পারে, সেগুলোই হচ্ছে প্যাথোজেনিক। এবং এই ডিপথেরিয়া টক্সিনের জন্য দায়ী, মনে করো সাপোজলি এটা একটা ডিপথেরিয়া, ফর এক্সাম্পল এটা একটা ডিপথেরিয়া ব্যাকটেরিয়া। তো এই ডিপথেরিয়া ব্যাকটেরিয়াটাকে যে কাজটা করে, ধরো আমরা একটা ব্যাকটেরিওফেজ যেটাকে আমরা বলি হচ্ছে একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করবে। তো এই ব্যাকটেরিওফেজের মধ্যে একটা জিন থাকে, একটা জিন, সম্ভবত টক্স জিন বা এরকম একটা জিন। তো এই জিনটা থাকার কারণে এই জিনটা দিয়ে এরা কী করে, এরা হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে ইনফেক্ট করে। এবং এই জিনটাই হচ্ছে ডিপথেরিয়া টক্সিন মানে ক্যারি করে, বা এই জিনটার জন্য ডিপথেরিয়া টক্সিনটা থাকে। তো এই ব্যাকটেরিয়াফেজ যখন এটাকে ইনফেক্ট করে, তখন এটা হচ্ছে এটার মধ্যে ডিপথেরিয়া টক্সিনটা মানে অ্যারাইজ করে, বা ডিপথেরিয়া এটা টক্সিজেনিক হয়। এটা ধরো নন প্যাথোজেনিক ছিল নর্মালি, বাট যখন এই ব্যাকটেরিওফেজ দ্বারা এরা লাইসোজেনিক কনভার্সন বলে এটাকে আমরা, সো লাইসোজেনিক কনভার্সন যখন হলো তখনই শুধু এটা টক্সিজেনিক হয়ে যায় বা প্যাথোজেনিক হয়ে যায়, তখন এটার মধ্যে ডিপথেরিয়া টক্সিনটা থাকে। সো ব্যাকটেরিওফেজ দ্বারা কিন্তু আক্রান্ত হবে যেগুলো, সেগুলোই শুধু প্যাথোজেনিক। সো এই যেমন ধরো কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, এদের মধ্যে ডিপথেরিয়া টক্সিনটা কিন্তু ঢুকাই দেয় হচ্ছে এই ব্যাকটেরিওফেজের দ্বারাই। সো এইগুলা মোটামুটি বেসিক কিছু কথা ছিল। হ্যাঁ, আর কিছু আছে যেগুলো অপরচুনিস্টিক, নর্মালি প্যাথোজেনিক না, বাট অপরচুনিটি পাইলে হয়তো এরা প্যাথোজেনিক হবে। যেমন ধরো সিউডো ডিপথেরিয়া টিকাম, তারপরে কর্নিব্যাকটেরিয়াম অ্যাকনি, কর্নিব্যাকটেরিয়াম জেরোসিস, এগুলো হ্যাঁ কয়েকটা নাম একটু মনে রাখতে পারো। আচ্ছা, এখন আসলে যেগুলা হচ্ছে এই যে ধরো সিউডো ডিপথেরিয়া টিকাম, অ্যাকনি, জেরোসিস, হফম্যাননি, এগুলো হচ্ছে নন প্যাথোজেনিক। হ্যাঁ, বাট অপরচুনিটি পাইলে তারা কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ যে সকল পার্সন আছে তাদের ক্ষেত্রেই তো অপরচুনিটি পায়, যারা ইমিউনো কম্প্রোমাইজ, ধরো এইডসের পেশেন্ট বা অন্যান্য পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হইতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, এটা এর সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা তো ডিপথেরিয়া করে আমাদের হিউম্যানে। তো এরা কতটা সিভিয়ার এটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে গিয়ে এটাকে চারটা বায়োটাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রাভিস, ইন্টারমিডিয়াস, মাইটিস, বেলফানি। অতটা ইম্পর্টেন্ট না এটা আমাদের জন্য জানার জন্য। হ্যাঁ, তবে জাস্ট মনে রাখো যে গ্রাভিস যেটা, এটা সব থেকে ডেঞ্জারাস। হ্যাঁ, গ্রাভিস যেটা, এটা সব থেকে বেশি ডেঞ্জারাস, বা এরা আমরা বলতে পারি এরা সব থেকে লার্জ কলোনি ফর্ম করবে। পাশাপাশি হচ্ছে গিয়ে এরা অনেক র্যাপিডলি, আমরা দেখব যে অনেক র্যাপিডলি কিন্তু কী করতে পারে, এরা অনেক র্যাপিডলি ফার্মেন্টেশন করতে পারে বিভিন্ন কম্পোনেন্টসের, বিভিন্ন মানে সুগার মলিকিউলসের। আচ্ছা, সুগার বা আমরা বলতে পারি যে কার্বোহাইড্রেট মলিকিউলসের। তারপরে ইন্টারমিডিয়েট যেটা, এটা হচ্ছে এই মাইটিস আর গ্রাভিসের মাঝামাঝি একটা অবস্থা। এবং আলটিমেটলি এই জায়গায় কলোনিগুলা, ব্যাকটেরিয়াল যে কলোনি তৈরি হবে সেগুলো ইউজুয়ালি স্মল হয়, এখানেও স্মল হয়। তবে এটা হচ্ছে নন প্যাথোজেনিক। বেলফ্যান্টি যেটা, এটা অতটা প্যাথোজেনিক নেই, এটা নন প্যাথোজেনিক একটা ফর্ম। সো আমরা মনে রাখবো গ্রাভিসটা একটু বেশি প্যাথোজেনিক একটা ফর্ম। মোটামুটি এতটুকু জানলেই হয়েছে, বাকি জিনিসগুলো আমরা এখান থেকে জানার দরকার নেই। যে চারটার নামটা মনে রাখতে পারো, যে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে যে কতটা সিভিয়ার ইনফেকশনটা। এবং এটাকে আমরা ডিপথেরিয়া ব্যাসিলাই বা KLBও বলে থাকি কিন্তু কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিকে। কারণ কি, ক্লেভ লফলার ব্যাসিলাই এই কারণে বলা হয়, কারণ বিজ্ঞানী ক্লেবস, অ্যাকচুয়ালি নামটা হচ্ছে ক্লেবস, ইডুয়ান ক্লেবস বা এরকম একটা নাম ছিল, আমি অ্যাকচুয়ালি মনে করতে পারতেছি না, বাট ক্লেবস এটা একজন সায়েন্টিস্টের নাম, এবং লফলার এটাও একজন সায়েন্টিস্টের নাম। তো এরা সর্বপ্রথম যে কাজটা করে, এই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, এটা ডিপথেরিয়া করে বা এই বিষয়গুলো আবিষ্কার করেন। তো এই লফলার যে, তার নামটা তোমরা আরেক জায়গায় পড়ছো, সেটা হচ্ছে লফলার সেরাম স্লপ। এটা একটা টার্ম আছে, এটা মানে একটা মিডিয়াকে বোঝায়, এরা একটা কালচার মিডিয়া। তো এই মিডিয়াটার আবিষ্কারক কিন্তু এই ব্যক্তি, ঠিক আছে। তো এই দুজন বিজ্ঞানী মিলে যেহেতু এটা আবিষ্কার করছে, তাই এই ব্যাকটেরিয়াটাকে কিন্তু আমরা ক্লেবস লফলার ব্যাসিলাইও বলতে পারি। তো আলটিমেটলি ডিপথেরিয়া কি, এরা গ্রাম পজিটিভ রডস, এবং এরা ক্লাব শেপটের হয়, এবং এরা অনেক বেশি প্লিওমরফিক, এদের অ্যাপিয়ারেন্স অনেক ভ্যারি করতে পারে। যেমন ধরো এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এরা তো অনেক বেশি প্লিওমরফিক থাকে, এবং এদের যে অ্যাপিয়ারেন্স বা অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা দেখবো প্যালিসেডিটিং বা চাইনিজ লেটার বা VLDL অ্যাপিয়ারেন্স। এটা বলতে বোঝায় যে ধরো এই যে একটা ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়ার এখানে এটা তো মেটাক্রোমাটিক গ্রানিউল, তো মেটাক্রোমাটিক গ্রানিউল থাকে এটা আমরা জানি। এখন এই ব্যাকটেরিয়াটা তো বাইনারি ফিউশনের মাধ্যমে সেল ডিভিশন করবে, সেল ডিভিশন বা এরা ভাগ হবে, তো একটা থেকে দুইটা হবে। তো দুইটা হওয়ার ক্ষেত্রে এরা যে কাজটা করে, ধরো এভাবে একটা হইলো, আরেকটা এভাবে হইলো, মানে এরা একে অপরের সাথে ডিটাচ হয়ে যায় না, এরা কিন্তু লেগে আছে। হ্যাঁ,
এবং লেগে আছে কিভাবে একটা অ্যাঙ্গেল তৈরি করে। তো এই যে একটা অ্যাঙ্গেল তৈরি করে এটাকে আমরা বলতে পারি অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ তৈরি করে এরা। তো এই যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করে এরা যুক্ত আছে পরস্পরের সাথে, এটা দেখতে এল বা ভি এরকম টাইপের, রাইট? আইদার এল হবে অথবা ভি হবে, এরকম টাইপের এরা মাঝে একটা অ্যাঙ্গেল রাখে এবং এটা দেখতে অনেকটা চাইনিজ লেটারের মতো। কারণ মনে রাখবা চাইনিজ লেটারে হচ্ছে এরকম অ্যাঙ্গুলেটেড থাকে। চাইনিজ লেটারগুলো আমরা সবাই দেখছি, আমরা তো কিছুই বুঝি না চাইনিজ লেটার দেখে, বাট এটা বুঝি যেটার মধ্যে অ্যাঙ্গেল থাকে, তো ওইটার মতো দেখতে। অথবা এটাকে আমরা এটাও বলতে পারি যেটা কিউনিফর্ম, কি বললাম, কিউনিফর্ম অ্যাপিয়ারেন্স আমরা বলতে পারি, বা প্যালিসেডিং অ্যাপিয়ারেন্স। আচ্ছা, এখন এই যে মেটাক্রোমাটিক গ্রানিউলসগুলো থাকে, এই মেটাক্রোমাটিক গ্রানিউলসগুলোতে যেটা হয় যে এখানে কিন্তু এটাকে কেন মেটাক্রোমাটিক বলি, এটা আমরা জানি যে মেটাক্রোমাটিক বলার কারণ হচ্ছে যে আমরা ধরো একটা মিথাইলিন ব্লু দ্বারা আমরা হচ্ছে স্টেন করলাম, তো স্টেন করলে এই ব্যাকটেরিয়া যেটা মানে নর্মাল যে ব্যাকটেরিয়াল সেলটা, এই ব্যাকটেরিয়াল সেলটা হচ্ছে মানে ধরলাম যে লাইট ব্লু কালারের হইলো, কিন্তু দেখা যায় যে এই যে মেটাক্রোমাটিক গ্রানিউল এটা কিন্তু এই ব্যাকটেরিয়াল সেলের মতো সেমভাবে স্টেইন হয় না। এটা হচ্ছে দেখা গেল যে অনেক বেশি ডার্ক বা ব্ল্যাক টাইপের হয়ে গেল, ঠিক আছে? তো এই যে এটাকে আমরা বলতেছি, এই জন্য এটাকে আমরা বলি মেটাক্রোমাটিক্যালি স্টেইন হয়েছে, ঠিক আছে? এখানে রেড বলছে, হ্যাঁ অ্যাকচুয়ালি রেড হয় না, এখানে আমরা বলতে পারি যে মেটাক্রোমাটিক গ্রানিউলসগুলো স্টেইন করলে আমরা দেখবো যে স্পেশালি আলবার্ট স্টেইন করি, আমরা কি স্টেইন করি, আলবার্ট স্টেইন। সো আলবার্ট স্টেইনগুলো আমরা করি হচ্ছে মেটাক্রোমাটিক গ্রানিউল দেখতে। সো সেই আলবার্ট স্টেইনে আমরা দেখবো যে এখানে ডার্ক টাইপের একটা কালারেশন কিন্তু পাওয়া যায়। নর্মালি আলবার্ট স্টেইনটা শুধু করেনি ব্যাকটেরিয়াম, ডিপথেরির ক্ষেত্রে কিন্তু করা হয়। এবং অ্যাজ ইউজুয়াল আমরা আগেও বলে আসছি যে এই মেটাক্রোমাটিক গ্রানিউলসের মধ্যে, অর্থাৎ এই যে মেটাক্রোমাটিক গ্রানিউলসের মধ্যে কী জমা থাকে, মানে এখানে হচ্ছে পলিফসফেট, বা এটা একটা স্টোরেজ মেকানিজম যার মাধ্যমে হাই এনার্জি ফসফেট বন্ডসগুলোকে জমা করে রাখা হয়, পলিমারাইজড পলিফসফেট। হ্যাঁ, পরবর্তীতে যখন লাগে তখন ব্যাকটেরিয়া ইউজ করে নিজের কাজে। এরা নন স্পোরোফর্মিং, নন ক্যাপসুলেটেড, নন মোটাইল, ফ্লাজেলা থাকে না, ক্যাপসুল থাকে না, স্পোরো ফরমেশন করে না। এরা সাধারণত অক্সিজেনের উপস্থিতিতেই বাঁচে, তবে দেখা যায় যে অক্সিজেন ছাড়াও যে মরে যাবে এরকম না, এরা ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, অর্থাৎ অক্সিজেন ছাড়াও এরা সার্ভাইভ করতে পারবে, অক্সিজেন উপস্থিত পারবে, ছাড়াও পারবে। এবং এরা কিন্তু মানে নর্মাল যে অর্ডিনারি মিডিয়া সেগুলোতে এরা গ্রো করতে পারে না, এদের জন্য কিছু ইনরিচ টাইপের মিডিয়া লাগবে। যেমন ধরো এদের জন্য স্পেশাল কিছু মিডিয়া আছে, যেমন আমরা বলি যে লফলার্স সেরাম স্লপ যে মিডিয়াটা, সেই মিডিয়াটা, তারপর হচ্ছে টেলুরাইট যে মিডিয়া, হ্যাঁ পটাশিয়াম টেলুরাইট একটা মিডিয়া, সো সেটা লাগবে। পাশাপাশি ব্লাড আগার মিডিয়াও এখানে আমরা ইউজ করতে পারি, যেটা আমরা দেখব যখন আমরা পড়বো আসলে ল্যাব ডায়াগনোসিস। তো এখানে আগেই বলে আসছি যে তাদের হচ্ছে ইনকমপ্লিট সেপারেশন হয়, অর্থাৎ একে অপরের সাথে লেগে থাকে বাইনারি ফিউশনের মাধ্যমে, যখন আসলে এরা মানে একটা থেকে দুইটা হয়, পরবর্তীতে এদের মাঝে একটা অ্যাঙ্গেল থেকে যায়, এটা একটা ডটার সেল, এটা একটা ডটার সেল, এদের মাঝে একটা অ্যাঙ্গেল আছে। সো ওভারঅল কথা এই জন্য এদের ফর্মটা হচ্ছে চাইনিজ লেটার অ্যাপিয়ারেন্স বা প্যাটার্নের হয়। এবং 4টা বায়োটাইপ থেকে, এগুলো আমি আগেই বলছি, এটা হচ্ছে সব থেকে বেশি প্যাথোজেনিক, এটা সব থেকে কম প্যাথোজেনিক বা নন প্যাথোজেনিক আমরা বলতে পারি। এবং এই ডিপথিরিয়া টার্মটা না হিপোক্রেটসের আমল থেকেই চলে আসতেছে। তো এই ডিপথেরাইট এই টার্মটার অর্থ হচ্ছে লেদার লাইক। তো আমরা জানি যে এখানে একটা সিউডোমেমব্রেন গঠিত হয়, তো সিউডোমেমব্রেন যেহেতু গঠিত হয়, এই সিউডোমেমব্রেনটাকে লেদারের সাথে কম্পেয়ার করা যাইতে পারে। আচ্ছা, এখানে কি টক্সিন প্রোডাকশন হয় মনে রাখবো, এখানে যে টক্সিনটা সেটার নাম হচ্ছে ডিপথিরিয়া টক্সিন। সো ডিজিজের নামের সাথে টক্সিনের মিল, এবং এটা একটা এক্সোটক্সিন আনডাউটেডলি, যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, সো এন্ডোটক্সিন হওয়ার তো চান্স নাই। সো এটা এক্সোটক্সিন, এবং এক্সোটক্সিন আমরা জানি পলিপেপটাইড হয়। পাশাপাশি এরা কিন্তু অনেক বেশি পোটেন্ট একটা টক্সিন, মানে এই টক্সিন ঢুকলে ডিজিজ করতে এরা অনেক এক্সপার্ট, ঠিক আছে? এরা ক্রিস্টালাইজড হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি বলি, সেটা হচ্ছে যে মনে রাখবা যেইগুলা শুধুমাত্র লাইসোজেনিক স্ট্রেইন, এটা আমরা আগে বলে আসছি যে লাইসোজেনিক স্ট্রেইন যেগুলো ব্যাকটেরিওফাজ দ্বারা যেগুলো হচ্ছে ইনফেক্টেড হয়, সেগুলোই শুধুমাত্র প্যাথোজেনিক ফর্মে আমরা পাই। তো এটা একটা বিষয় গেল। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, এই যে টক্সিন, ডিপথিরিয়া টক্সিন, এই ডিপথিরিয়া টক্সিনের দুইটা পার্ট থাকে বা দুইটা খণ্ড থাকে, একটা হচ্ছে এ খণ্ড বা এ ফ্র্যাগমেন্ট, আর একটা বি ফ্র্যাগমেন্ট। তো এখানে বি ফ্র্যাগমেন্টটাকে আমরা বলতে পারি বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে যে সেলে অ্যাটাক করবে, ধরো যে সেলে অ্যাটাক করবে গিয়ে, আমি ধরলাম যে ধরো ফ্যারিংসের উইথ রিজনে কোনো একটা সেলকে ধরো এটা অ্যাটাক করলো, তো যখন অ্যাটাক করলো সেই সেলের সাথে সেই সেলের যে সেল মেমব্রেন আছে, এই যে ধরো সেল মেমব্রেন বাহিরে, তো এই সেল মেমব্রেনে এটার জন্য কী থাকে, এটার জন্য রিসিপ্টর থাকে। সেই রিসিপ্টরের সাথে যে বিটা বাইন্ড করবে, বি ফ্র্যাগমেন্টটা টক্সিনের, ডিপথেরিয়া টক্সিনের। সো যখন বাইন্ড করবে তখন এরা বাইন্ডিংয়ের মাধ্যমে একে ভিতরে ঢুকতে হেল্প করবে,
অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভ যে ফ্র্যাগমেন্ট, আর বিটা বাইন্ডিং ফ্র্যাগমেন্ট। বিটা বাইন্ডিং করার কারণেই এটা ভিতরে ঢুকতে পারতেছে বা এটাকে ভিতরে ঢুকতে হেল্প করতেছে। তো সেলের মধ্যে যখন এ ঢুকবে, সেলের মধ্যে এ ফ্র্যাগমেন্ট অফ টক্সিন বা অ্যাক্টিভ ফ্র্যাগমেন্টটা ঢুকলে এরা যে কাজটা করে, এরা একটা রিয়াকশনকে ক্যাটালাইজ করে। কি রিয়াকশন মনে রাখবা, আমাদের সেলের মধ্যে EF2 নামে একটা ফ্যাক্টর থাকে, যেটাকে আমরা বলতেছি ইলংগেশন ফ্যাক্টর 2। এই ইলংগেশন আমি যদি একটু লিখি, ইলংগেশন ফ্যাক্টর 2। তো এই ইলংগেশন যে ফ্যাক্টর 2, এটা আমাদের প্রোটিন সিনথেসিসে অনেক হেল্প করে এই জিনিসটা। তো এই EF2, এই EF2টা থাকে নর্মালি, আর আমাদের বডির ভিতরে ADP রাইবোস এটাও থাকে, ADP রাইবোস থাকে। তো এই ADP রাইবোসটা নর্মালি তো থাকবে অ্যাজ ইউজুয়াল, কিন্তু এটার সাথে কিন্তু বাইন্ড করে না নর্মালি, ঠিক আছে। যদি এটার সাথে বাইন্ড করে তাহলে EF2টা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। EF2টা নর্মালি প্রোটিন সিনথেসিসে হেল্প করে, আর আমরা জানি যে একটা সেলের সার্ভাইভ করতে হলে প্রোটিন সিনথেসিস করাই লাগবে। প্রোটিন সিনথেসিস না করলে ওই সেলটা মরে যাবে, নেক্রোসিস হয়ে যাবে, এবং ওইখান থেকে আর আলটিমেটলি সিউডোমেমব্রেন তৈরি হবে। সো অনেক প্রবলেম হবে EF2 যদি কাজ না করতে পারে, এবং EF2 তখনই কাজ করতে পারবে না যখন ADP রাইবোস এর সাথে বাইন্ড করে ফেলবে, যেটাকে আমরা বলতেছি যে ইলংগেশন ফ্যাক্টর 2 এর ADP রাইবোসাইলেশন হয়েছে যদি এটার সাথে বাইন্ড করে। এবং এই রিয়াকশনটা বা এই যে বাইন্ড করা, এটা করাই হচ্ছে ওই ফ্র্যাগমেন্ট A অফ ডিপথেরিয়া টক্সিন। সো সহজভাবে আমি বিষয়টা মেকানিজমটা এক্সপ্লেন করে দিলাম, এটাই মেকানিজম যেভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা এখন আসো যে আমরা নর্মালি জানি যে ডিপথেরিয়া করার জন্য ডিপথেরিয়া টক্সিন দায়ী, এবং এই যে টক্সিনটা এটা হচ্ছে টক্সয়েডে আমরা কনভার্ট করতে পারি ভ্যাকসিনেশনের জন্য। কারণ আমরা জানি যে আমরা টক্সিনটাকে যদি আমরা 1% মধ্যে ধরো দিয়ে দিলাম ভ্যাকসিন আকারে, তাহলে এটা ইমিউন রেসপন্স তৈরি করবে, ঠিক আছে, বাট পাশাপাশি এটা ডিজিজটাও করবে। কিন্তু আমরা যদি টক্সিনটাকে একটু মডিফাই করে ল্যাবরেটরিতে টক্সয়েড করি, টক্সয়েড যেমন ধরো আমরা টিটিনাস টক্সয়েড করছিলাম, তো এটা করলে যেটা হবে যে এটা বডির ভিতরে একটা ইমিউন রেসপন্স তৈরি করবে, বডিতে অ্যান্টিটক্সিন ক্রিয়েট করবে, যে অ্যান্টিটক্সিনগুলোকে হচ্ছে মানে এরা ইমিউন রেসপন্স বডিতে তৈরি করতে পারে, এরা অ্যান্টিজেনিক একটা ভূমিকা পালন করবে, ইমিউন রেসপন্স তৈরি করবে, ইমিউনোজেনিক করবে, বাট এরা ডিজিজটা করবে না এই টক্সয়েডটা। সেই জন্য টক্সয়েড কিন্তু ফর্মে কনভার্ট করতে হয় টিটেনাসের ক্ষেত্রে বা এই যে ডিপথেরিয়ার ক্ষেত্রে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই টক্সয়েড ফর্মেশনে দেখা যায় যে ফরমালিন, তারপরে অ্যাসিডিক পিএইচ, তারপরে অনেক দিন ধরে মানে অনেকক্ষণ ধরে অনেক টাইম ধরে স্টোরেজ করে রাখা, এই জিনিসগুলো অনেক হেল্প করে। এখন মেকানিজমটা যদি আমি একটু বলি, দেখো আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই এখানে লেখা আছে। আমি একটু যে মেকানিজমগুলো বলে আসলাম, যে বিটা হচ্ছে বাইন্ডিং সাব ইউনিট, এটা ফার্স্টে কী করলো, বাইন্ড করলো, পরবর্তীতে অ্যাক্টিভ সাব ইউনিটটা ভিতরে ঢুকতে হেল্প করলো, এবং এটা কী করলো, এটা হচ্ছে আমাদের ADP রাইবোসটাকে এই ইলংগেশন ফ্যাক্টরের সাথে অ্যাড করতে এই অ্যাক্টিভ ইউনিটটা হেল্প করে, এবং পরবর্তীতে প্রোটিন সিনথেসিসটা ইনহ্যাবিটেড হয়। সো এই জিনিসটা আমি আর এক্সপ্লেন করবো না, আলটিমেটলি সেল ডেথ হয়, নেক্রোসিস হয়। আচ্ছা ঠিক আছে। এবং এরা কোন স্টেপে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, মানে ট্রান্সলেশন মানে তো আলটিমেটলি তো প্রোটিন সিনথেসিস করা, তো mRNA থেকে প্রোটিন সিনথেসিস করবে। সো এই উই স্টেপে যে হচ্ছে মেইনলি ইনহিবিট করবে, কারণ ওইখানে ইলংগেশন ফ্যাক্টর 2টা দরকার হয়। এই জিনিসটা আমরা একটু জানার পরে আমরা জানবো যে টক্সিন, এই যে ADP রাইবোসাইলেশন হইলো, যে ADPটা বাইন্ড করলো ইলংগেশন ফ্যাক্টর 2 এর সাথে, সো ADP রাইবোসাইলেশনের মাধ্যমে কোন কোন টক্সিন কাজ করে, ডিপথেরিয়া টক্সিন কাজ করে, কলেরা, ইকোলাই, পার্টুসিস এগুলো কাজ করে। কলেরা, ইকোলাই এগুলো হচ্ছে আমরা যখন ওই যে গ্রাম নেগেটিভ রডস নিয়ে পড়বো, গ্রাম নেগেটিভ রডস, তখন আমরা জানবো। হ্যাঁ, সো গ্রাম পজিটিভ রড তো হচ্ছে ডিপথেরিয়া, তারপর হচ্ছে গিয়ে পার্টুসিস, বা এটা হচ্ছে বর্ডিটেলা পার্টুসিস নামে একটা অর্গানিজম এটা হয়, এটা আমরা যখন কক্ষ বেসিলাই পড়বো তখন জানবো। তাহলে ডিপথেরিয়া আমরা জানলাম যেটা একটা অ্যাকিউট ইনফেকশিয়াস ডিজিজ, যেটা হচ্ছে মেইনলি অবশ্যই শুধুমাত্র সেইগুলো যেটা লাইসোজেনিক কনভার্সন হয়েছে বা ভিরুলেন্ট যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া আছে, যেটা মানে ডিপথেরিয়া টক্সিন রিলিজ করতে পারে প্যাথোজেনিক ফর্মটা, সেটা দ্বারাই হবে। এবং এখানে একটা ক্যারেক্টারিস্টিক সিউডোমেমব্রেন থাকে, যেখানে লেশন হয় সেই সাইটে। তো কোথায় কোথায় লেশন হতে পারে, যদি আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনফেক্ট করে তাহলে হচ্ছে এখানে টনসিলার ডিপথেরিয়া বা ফাউসিয়াল বলতে পারি ডিপথেরিয়া, এটা সব থেকে কমন টাইপ, অর্থাৎ টনসিলের উপরেই দেখা যায় সিউডোমেমব্রেন গঠিত হয়েছে। এবং এটা পরবর্তীতে দেখা গেছে ল্যারিংস, ট্রাকিয়া, ওই জায়গায় যদি ইনফেক্ট করে ফেলে, ডিসিমিনেটেড হয়ে, তাহলে কিন্তু সেটা এয়ারওয়ে অবস্ট্রাকশন করে দিতে পারে। পাশাপাশি ল্যারিঞ্জাল ডিপথেরিয়া হতে পারে, নেজাল বা নোজে ডিপথেরিয়া হতে পারে, যেই জায়গায় ডিপথেরিয়া হোক সেখানে কিন্তু সিউডোমেমব্রেন হবে। এবং আমরা আরেকটা জায়গায় সিউডোমেমব্রেন পাই, সেটা হচ্ছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস, কোলনে পাই, সেখানে সিউডোমেমব্রেন গঠিত হয়। আচ্ছা, আমাদের যদি বলে যে আচ্ছা কয়েকটা ট্রু মেমব্রেনের নাম বলো, আনসার হচ্ছে প্লাসেন্টাল যে মেমব্রেন আছে ফিমেলদের, প্লাসেন্টাল প্রেগনেন্সি টাইমে প্লাসেন্টাল মেমব্রেন বা টিম্পেনিক মেমব্রেন যেটা ইয়ারে থাকে, সো এই মেমব্রেনগুলো হচ্ছে ট্রু মেমব্রেন। এবং একটা ইম্পর্টেন্ট কথা, এই যে মেমব্রেনগুলো না, এই মেমব্রেনগুলো না তুমি মানে চাইলে সহজেই
ধরো উঠাই ফেলতে পারবা বা নিয়ে আসতে পারবা, অতটা অ্যাডহারেন্ট থাকে না, অতটা বেশি অ্যাডহারেন্ট থাকে না। কিন্তু এই সিউডো মেমব্রেন এগুলো যদি তুমি এতটা টাইটলি অ্যাডহারেন্ট থাকে এবং থিক থাকে, ফলে এগুলো যদি তুমি নিয়ে আসতে চাও, এখানে ব্লিডিং হবে, অনেক ব্লিডিং। এই জিনিসটা একটু জেনে রাখো। ডিপথেরিয়া স্কিনে হইতে পারে, কনজাংটিভা, কর্নিয়া, ইয়ার, এই সকল জায়গায় হইতে পারে। জেনিটাল ডিপথেরিয়াও হইতে পারে, ভালভাল অর্থাৎ ফিমেল যে ভালভা আছে বা ভ্যাজাইনা আছে, অথবা মেইলের ক্ষেত্রে যে প্রিপিউস থাকে, যে স্কিন ফোর স্কিন থাকে, ওই জায়গায়ও কিন্তু হইতে পারে। এখন এখানে সিউডোমেমব্রেন গঠিত হবে। সিউডোমেমব্রেনটা যেটা হয় যে ফার্স্ট অফ অল ওই জায়গায় যখন ইনফেকশনটা হয় তখন লোকাল ইনফ্লামেশন হবে থ্রটে, যেটা পরবর্তীতে ওই প্রসেসের মাধ্যমে অ্যাক্টিভ যে ফ্র্যাগমেন্ট আছে ডিপথেটক্সিনের, তার সহযোগিতায় নেক্রোসিস হয়ে যাবে, এবং নেক্রোসিসের পাশাপাশি ওই জায়গায় কিছু সিক্রেশনও হবে, এবং এখানে একটা টাফ অ্যাডহারেন্ট গ্রে কালারের সিউডোমেমব্রেন পাওয়া যাবে, এবং এটা অনেক বেশি টাইটলি অ্যাডহারেন্ট থাকে, রিমুভ করতে গেলে ব্লিডিং হবে, এবং ট্রু মেমব্রেনে কিন্তু ইজিলি সেপারেট করা যায়। আর নন স্পেসিফিক কিছু সিমটমস থাকতে পারে, জ্বর, গলা ব্যথা, সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি হবে, তারপরে বুল নেক অ্যাপিয়ারেন্স পাওয়া যেতে পারে, এবং সিস্টেমিক সিমটমসের মধ্যে দেখা যেতে পারে যে মায়োকার্ডাইটিস, হার্টে ইনফ্লামেশন, হার্টের মাসেল লেয়ারে সার্কুলেটরি ফেইলিওর হয়েছে, অথবা দেখা গেছে টক্সিক নিউরাইটিস। টক্সিক নিউরাইটিস বলতে বোঝানো হয়েছে যে নার্ভ, বিভিন্ন নার্ভ যেমন স্পেশালি 3, 6, 9, 10 এই নার্ভগুলোতে হচ্ছে ইনফ্লামেশন হয়েছে, ওই নার্ভগুলো যে জায়গায় সাপ্লাই দেয় ওই সাপ্লাই জায়গাগুলো দেখা গেছে প্যারালাইসিস হয়ে গেছে, এরকম হতে পারে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন হিসেবে আসলে হয়, ঠিক আছে। সো যদি ল্যারিংস ট্রাকে এই সকল জায়গায় এক্সপান্ড করে এই যে ডিপথেরিয়া, তাহলে আলটিমেটলি এয়ারওয়ে অবস্ট্রাকশন হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, এবং মায়োকার্ডাইটিস হলে অ্যারিথমিয়া হবে, অ্যারিথমিয়াতে ইরেগুলার হার্টবিট হয়, হ্যাঁ, দেখা গেছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অনেক প্রবলেম এখানে হতে পারে, সার্কুলেটরি কলাপস হবে, সার্কুলেটরি সিস্টেম কাজ করতে পারবে না, এখানে বিভিন্ন প্যারালাইসিস হবে, স্পেশালি ক্রেনিয়াল নার্ভগুলোর বিভিন্ন নিউরাইটিসের কারণে, এবং সফট প্যালেট, ফ্যারিংস এই জায়গার মাসেলগুলো প্যারালাইসিস হতে পারে, পেরিফেরাল নিউরাইটিস হতে পারে, যেটা পেরিফেরাল নার্ভগুলোকে এফেক্ট করবে, ফলে এক্সট্রিমিটিসগুলো প্যারালাইসিস হতে পারে। আচ্ছা, এখন আসো যে কীভাবে ছড়ায়, এটা আমি অলরেডি বলে আসছি যে হিউম্যান হচ্ছে রিজার্ভার, এবং এয়ারবর্ন ড্রপলেটসের মাধ্যমে এরা ছড়ায়, হ্যাঁ। সো এই কথাটা ইম্পর্টেন্ট। যদি বলে রুট অফ ট্রান্সমিশন কি, অবশ্যই এয়ারবর্ন ড্রপলেটস, এটা কিন্তু বলতে হবে, হ্যাঁ, এয়ারবর্ন ড্রপলেট রেসপিরেটরি রুটে, এবং 1 থেকে 7 দিন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ যখন ঢুকলো কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি যে টক্সি বা লাইসোজেনিক যে ফর্মটা, সেটা ঢোকার পরে 1 থেকে 7 দিনের মধ্যে এরা ডিজিজটা করবে, এবং 1 থেকে 7 দিন এরা সুপ্ত অবস্থায় থাকতে পারে। তো এরা কীভাবে কাজ করে, এই যে এই প্রসেসটা হচ্ছে লোকাল ইফেক্টের প্রসেসটা আমি অলরেডি বলে আসছি, যে নেক্রোসিস করলো পরে সেখানে আলটিমেটলি সিউডোমেমব্রেন ফর্মেশন হবে। আর সিস্টেমিক ইফেক্টের মধ্যে হচ্ছে টক্সিন, মনে রাখবা এখানে ডিপথেরিয়া ব্যাকটেরিয়াটা কিন্তু ব্লাডে কখনোই যাবে না, অর্থাৎ ব্যাকটেরিমিয়া কিন্তু কখনোই হবে না, হবে হচ্ছে টক্সিমিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়াটা টক্সিন রিলিজ করবে এবং সেই টক্সিনটা যাবে ব্লাডে, এটা যাইতে পারে আর কি ব্লাডে, সবসময় যাবে এরকম না, যদি ব্লাডে যায় তাহলে সিস্টেমিক এফেক্ট হবে, এবং সিস্টেমিক এফেক্ট হিসেবে হার্টে চেঞ্জ হবে, লিভার, কিডনি, ইরেনাল গ্ল্যান্ড, জায়গায় ফ্যাটি চেঞ্জ হবে, মায়োকার্ডাইটিস থেকে শুরু করে অনেক প্রবলেম করবে, এবং টক্সিক নিউরাইটিসের মধ্যে 3, 6, 9, 10 ক্রিনাল নার্ভগুলোকে এফেক্ট করবে, ফেনিক নার্ভকে এফেক্ট করে রেসপিরেশনে প্রবলেম করতে পারে, তারপরে পেরিফেরাল নার্ভকে এফেক্ট করে প্যারালাইসিস অফ সাপ্লাইড মাসেল, যে সকল হাত পায়ের যে সকল মাসেলকে সাপ্লাই দেয় সেগুলোকে এফেক্ট করবে। এখন আমরা কীভাবে আসলে ডায়াগনোসিস করবো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু আমাদের জানা লাগবে। আচ্ছা, এখন আমরা যদি একটু ডিপথেরিয়ার ল্যাবরেটরি ডায়াগনোসিস দেখি যে কীভাবে আমরা ল্যাবে ডায়াগনোসিস করব, এজন্য ফার্স্টে আমরা স্যাম্পল নিব। তো স্যাম্পল হচ্ছে যেখানে সিউডোমেমব্রেন গঠিত হয়েছে, তো ওই জায়গায় হচ্ছে আমরা সোয়াবের মাধ্যমে আমরা হচ্ছে ওই জায়গা থেকে স্যাম্পলটা কালেক্ট করব। থ্রট সোয়াব নেওয়া যাইতে পারে, এবং থ্রট সোয়াব দিয়ে আমরা এইভাবে করতে পারি। এখন কী টেস্ট করব, ফার্স্ট কথাই তো আমরা স্টেনিং করব, তো আমরা গ্রাম স্টেনিং করবো, অ্যালবার্ট স্টেনিং করবো, এখানে 2টা স্টেন করা যাবে, ঠিক আছে। শুধু অ্যালবার্ট স্টেন করবো ব্যাপারটা এরকম না, আমরা গ্রাম স্টেন করে ফার্স্টে কী পাবো, গ্রাম স্টেন করে আমরা হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাই পাবো, এবং ক্লাফ শেপ থাকবে, চাইনিজ লেটার অ্যারেঞ্জমেন্ট থাকবে। এটা দ্বারা আমি শিওর হইলাম যে আচ্ছা এটা হচ্ছে গ্রাম পজিটিভ একটা ব্যাসিলাই, এবং যেহেতু ক্লাফ শেপ পাইছি আমি মোটামুটি ধরে নিয়েছি, বা চাইনিজ লেটার অ্যাপিয়ারেন্স পাইছি, তাহলে আমি ধরে নিয়েছি যে এটা ডিপথেরিয়াই হবে। কিন্তু তারপরও আমি এখানে অ্যালবার্ট স্টেন করতে পারি মেটাক্রোমাটিক গ্রানিউলসগুলো ভালো করে দেখতে, হ্যাঁ, মেটাক্রোমাটিক গ্রানিউলসগুলো ভালো করে দেখতে। এখন কালচার করবো এরপরে আমরা, তো কালচার আমরা করার জন্য আমরা 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মেইনলি লফলার সেরাম যে স্লপ আছে এটাতে আমরা করি। তো এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা, এই জায়গায় আমরা কি ইউজ করি, দেখো এখানে আমরা সেরাম ইউজ করি মানে এই মিডিয়াটাতে, তারপরে এগ ইউজ করি, তার পাশাপাশি আরও বিভিন্ন নিউট্রিয়েন্টস পদার্থ বা নিউট্রিয়েন্ট সাবস্টেন্স আমরা এখানে ইউজ করি, এবং এভাবে আমরা এই মিডিয়াটা গঠন করি। এবং এখানে আমরা যে কাজটা করি, এই মিডিয়াটাতে একটা জিনিস মাথায় রাখবা যে আমরা এখানে ধরো এই যে মিডিয়াটা, হ্যাঁ, সাপোজলি, এবং এটাকে আমরা একটা স্লপে রাখি, মানে এভাবে একটু স্লপ করে রাখি, মানে এটাকে আমি একেবারে স্ট্রেট রাখতেছি এরকম কিন্তু না, আমরা এটাকে একটু এই মিডিয়াটাকে আমরা একটু এভাবে স্লপ অবস্থায় কিন্তু রাখি। তো এটাতে রাখলে যেটা হয় যে
এখানে এখানে এরকম একটা অবস্থা হবে এবং এই অবস্থার কারণে এখানে বেশি সারফেস এরিয়া পাবে। কী পাবে? সারফেস এরিয়া, ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য। সো বেশি সারফেস এরিয়া এখানে ক্রিয়েট হবে, এই জন্য এটাকে বলা হয় স্লপ। স্লপ করে যেহেতু একটু রাখতেছি, একটু ঢালু করে রাখতেছি, এটা এই জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার বাদে টেলুরাইড যে ব্লাড আগার মিডিয়া বা ব্লাড আগার মিডিয়া, এইগুলা কিন্তু এখানে ইউজ করা যাইতে পারে এবং অ্যারোবিক্যালি মানে সেখানে অক্সিজেন থাকবে। তো লফলার সেরাম স্লপে দেখা যায় যে কলোনি 4 থেকে 6 ঘন্টার মধ্যেই দেখা যাইতে পারে এবং স্মেয়ারটা মেইনলি এখানে কি করা হয় যে স্মেয়ার ইমালসিফাইড গ্রোথের সাথে, মানে যে গ্রোথটা হয়েছে ওইটা দিয়ে আমি স্মেয়ার করতে পারি এবং পরবর্তীতে মানে এখানে যে গ্রোথটা আমি পাইছি লফলার সেরাম স্লোপ থেকে, সেই গ্রোথটাকে আমি নিয়ে এসে স্মেয়ার প্রিপারেশন করবো একটা স্লাইডে এবং স্মেয়ার প্রিপারেশন করে সেটাকে আমরা অ্যালবার্ট স্টেইন, যেটা অ্যালবার্ট স্টেইনের 2টা স্টেন আছে, অ্যালবার্ট স্টেইন 1, অ্যালবার্ট স্টেইন 2, এগুলো আমরা পড়ে আসছি স্টেনিং ব্যাকটেরিয়াল স্টেইনিং, যেটা ওই ভিডিওটা দেখে আসবো আমার জেনারেল ব্যাকটেরিওলজিতে। সো আমরা ওটা দিয়ে স্টেইন করি, কালার করি এবং পরবর্তীতে কালার করলে মাইক্রোস্কোপের নিচে কিন্তু আমরা মেটাক্রোমাটিক গ্র্যানুলস দেখতে পারি। আচ্ছা, এখন আসো পরবর্তী যে কথাটা, যে আমরা টেলুরাইড ব্লাড আগার যে মিডিয়া, সেটাতে কি করব? এটাতে আমরা গ্রে ব্ল্যাক কলোনিস পাবো। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে। এখানে এই যে টেলুরাইড ব্লাড আগার মিডিয়ার কথা বললাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিলেক্টিভ মিডিয়া, আমরা বলি সিলেক্টিভ মিডিয়া বা আমরা বলতে পারি ডিফারেন্সিয়াল মিডিয়া। মানে এখানে আমরা যে কাজটা করি যে ধরো করাইনি ব্যাকটেরিয়াম বাদে অন্যান্য যে গুলো আছে, অন্যান্য তো ব্যাকটেরিয়া থাকতে পারে বা নর্মাল ফ্লোরা থাকতে পারে, সেগুলাকে না আইডেন্টিফাই করে আমরা শুধু করাইনি ব্যাকটেরিয়ামকেই কিন্তু এখানে এটার গ্রোথকেই প্রলিফারেট করবো বা এটার গ্রোথকে আমি শুধু দেখতে চাচ্ছি। তো এই জন্য আমি যে কাজটা করি যে আমরা হচ্ছে করাইনি ব্যাকটেরিয়াম ডিপ3, মানে অন্যান্য যে নন করাইনি ব্যাকটেরিয়াম থাকে সেগুলোর গ্রোথকে ইনহিবিট করে টেলুরাইট। তো আমরা এখানে পটাশিয়াম টেলুরাইট ইউজ করি। কি ইউজ করি? পটাশিয়াম টেলুরাইট। তো এই পটাশিয়াম টেলুরাইটটা যে কাজটা করে, এটা আমাদের মানে করাইনি ব্যাকটেরিয়াম ডিপ3, এই যে যদি এই ব্যাকটেরিয়াটা করাইনি ব্যাকটেরিয়াম ডিপ3 ব্যাকটেরিয়াটা যদি থাকে আমাদের স্যাম্পলে, এবং সেই স্যাম্পলটাই তো আমি দিছি এই টেলুরাইড ব্লাড আগার মিডিয়াতে, তো এই করাইনি ব্যাকটেরিয়াম ডিপ3 একটা ক্যাপাসিটি আছে, এরা পটাশিয়াম টেলুরাইটকে এরা রিডিউস করবে এবং রিডিউস করে এরা মেটালিক টেলুরিয়াম নামে একটা কম্পোনেন্টে ক্রিয়েট করবে, টেলুরিয়াম। এবং এই মেটালিক টেলুরিয়ামটার কালারই হচ্ছে কিছুটা ব্ল্যাকিশ টাইপের বা গ্রে ব্ল্যাক টাইপের, এবং সেই গ্রে ব্ল্যাক টাইপের কলোনি আমরা দেখতে পারবো, ঠিক আছে। এবং দেখা যাইতে পারে যে এখানে গ্রোথ হইতে একটু টাইম লাগবে, এটা 1 দিন 2 দিন লাগতে পারে। আর আলটিমেটলি আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে ব্লাড আগার মিডিয়াটাও অবলম্বন করতে পারি। এখন কথা বলতে পারো যে আচ্ছা ব্লাড আগার মিডিয়া কেন লাগবে? নর্মালি যেটা হয় যে অনেক সময় এরকম হয় যে আমাদের স্টেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা ফ্যারিনজাইটিস হয়েছে, ঠিক আছে। সো এই যে ফ্যারিনজাইটিস হইলো স্টেপ্টোকক্কাস পায়োজেন্স দ্বারা, এখন এটা থেকে আমি যদি ডিপথেরিয়া হয়েছে, তো ডিপথেরিয়া হইলেও দেখা যাবে ওইখানে ফ্যারিংসের ওইখানে বিভিন্ন প্রবলেম হচ্ছে, সর থ্রোট থেকে শুরু করে তারপরে ফিভার, এগুলো কিন্তু স্টেপ্টোকক্কাস পায়োজেন্সও কিন্তু থাকতে পারে। সো এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য আমি স্যাম্পল নিলাম। তো স্যাম্পল আমি ব্লাড আগার মিডিয়াতে যদি নিই, তাহলে আমি কিন্তু এদের মধ্যে একটু ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন ধরো আমাদের যেটা হলো ডিপথেরিয়া যে কলোনি গঠন করবে ব্লাড আগার মিডিয়াতে, সেটা নন হেমোলাইটিক হবে। কিন্তু স্টেপ্টোকক্কাস ধরো এটা যদি কলোনি গঠন করে, সেটা হেমোলাইটিক হবে, বিটা হেমোলাইটিক হবে। তারপরে স্টাফাইলোকক্কাল এরাও কিন্তু হেমোলাইসিস করতে পারে। সো ওভারঅল কথা এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সের মাধ্যমে কিন্তু আমরা মোটামুটিভাবে একটু ডিফারেন্সিয়েট করতে পারতেছি ডিপথেরিয়ার এটাতে। আচ্ছা, সো এই জিনিসগুলোই আর কি এখানে ইম্পর্টেন্ট। আর এখন আসো বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে হিস সেরাম সুগার মিডিয়া নামে একটা মিডিয়া আছে। তো এই মিডিয়াটাতে আমরা যে কাজটা করি যে আমরা দেখি যে ডিপথেরিয়া যে ব্যাসিলাই, এগুলা গ্লুকোজ, ম্যালটোজ, তারপরে স্টার্চ, এগুলাকে ফার্মেন্ট করতে পারে এবং ফার্মেন্ট করে এগুলাকে ভেঙে এরা অ্যাসিড তৈরি করে, বাট কোনো গ্যাস অর্থাৎ কোনো কার্বন ডাইঅক্সাইড বা কোনো গ্যাস তৈরি করে না। এবং এটা দেখার জন্য আমরা মেনলি একটা আলাদা মিডিয়া ইউজ করি, যেটাকে আমরা বলতেছি হিস, মানে তার, হ্যাঁ হিস দিয়ে মনে রাখো, তার সেরাম সুগার মিডিয়া। সুগার যেহেতু আছে, মানে আমি সুগারের ফার্মেন্টেশন দেখতে এটা ইউজ করতেছি। তারপরে টক্সিজেনিসিটি টেস্ট এবং আরও কিছু জানতে পারো, যেটা ক্যাটালিস্ট পজিটিভ হয়, পাইরিজিনার মিডেস পজিটিভ হয়, তবে অক্সিডেস ইউরিয়াস এগুলো নেগেটিভ। আচ্ছা, টক্সিজেনিসিটি টেস্ট করার জন্য ইলিক্স টেস্ট, এটা আমরা দেখবো একটু পরে। আইসিটি অর ইলাইসা, ইমিউনোক্রোমাটোগ্রাফি টেস্ট, ইলাইসা টেস্ট। তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে অ্যান্টিটক্সিনটা ইউজ করে আমরা এই টেস্টগুলো করি, কারণ অ্যান্টিটক্সিন ইউজ করে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টিজেনটাকে দেখতে চাই।
বা টক্সিন, মানে অ্যান্টিজেন বলতে ডিপথেরিয়া টক্সিনটাকে আইডেন্টিফাই করতে চাই। তারপরে টক্স জিন যেটা হচ্ছে ধরো ওই যে ব্যাকটেরিওফাজ থেকে লাইসোজিন কনভার্সনের মাধ্যমে ডিপথেরিয়াতে যায়, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়াতে, সেটাকে বলে টক্স জিন। তো এই টক্স জিনটা ডিটেকশনের জন্য আমরা পিসিআর করতে পারি, যেহেতু জিন, সো পিসিআর তো যে মানে জিনকেই ডিটেকশন করবে। অ্যানিমাল প্রোটেকশন টেস্ট করা যাবে। সো ওভারঅল কথা এগুলা করা যাইতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু জানলাম। আচ্ছা, এখন লফলার সেরাম স্লপ, এটা অ্যাডভান্টেজ হচ্ছে এরা মানে খুব দ্রুত সময়ের মধ্যেই ব্যাকটেরিয়াল গ্রোথ পাওয়া যায় এবং মেটাক্রোমাটিক গ্রানিউলস দেখার জন্য আমরা যদি দেখতে চাই অ্যালবার্ট স্টেন করে, সেজন্য এই স্লপে আমরা গ্রো করলে সেটা বেটার হবে আমাদের জন্য। ডিসঅ্যাডভান্টেজ বলতে এরা যদি 6 থেকে 8 ঘন্টার বেশি ইনকিউবেটেড করা হয় তাহলে দেখা যায় যে আদার কমেন্সালগুলো এখানে গ্রো করে ফেলতে পারে। আর পটাশিয়াম টেলুরেটের অ্যাডভান্টেজ হচ্ছে মানে এরা হলো যেহেতু একটা সিলেক্টিভ মিডিয়া, এরা অন্যান্য কমেন্সালের গ্রোথকে ইনহিবিট করবে। এবং এখানে আমরা মেনলি এখানে আমরা যে ব্লাড বলতেছি, যে পটাশিয়াম টেলুরেট ব্লাড আগার মিডিয়া, তো এখানে আমরা হর্সেল ব্লাড কিন্তু ইউজ করি। এবং হর্সের কি ব্লাড? লাইসড হর্স ব্লাড, হ্যাঁ। আচ্ছা, এবং এখানে পটাশিয়াম টেলুরেট হচ্ছে 0.04% ইউজ করা হয়। ডিসঅ্যাডভান্টেজ বলতে এরা অনেক টাইম লাগে কিন্তু, হ্যাঁ, 2 থেকে 3 দিন বা 2 দিন লাগতে পারে। মেটাক্রোমাটিক গ্র্যানুলসের আরেক নাম কিন্তু ভলিউটিন বা পোলার বডিও একে বলা হয়। এবং এখানে রিজার্ভ অনেক হাই এনার্জি স্টোর থাকে এটার মধ্যে, যেটাকে আমরা বলতেছি পলিমারাইজড মেটাফসফেট, বা আমরা বলতে পারি পলিফসফেট। তো এটাকে কেন মেটাক্রোমাটিক গ্র্যানুল বলা হয়? কারণ এটা এখানে বলছে যে রেড স্টেইন করে মিথাইলিন ব্লুতে ইনস্টেড অফ ব্লু, ঠিক আছে, এই কথাটা এখানে বলছে। বাট মেইনলি যেটা হয় যে মানে এখানে রেড কথাটা বললেও যতদূর আমার মনে পড়ে যে এখানে হচ্ছে ডার্ক হয়, হ্যাঁ, ডার্ক মানে ব্ল্যাকিশ বা ডার্ক ব্লু হয়। ধরো এই যে ব্যাকটেরিয়া, সো এই ব্যাকটেরিয়ার এটা হচ্ছে ধরো লাইট ব্লু কালার নিল, কই গেল? আচ্ছা, এই যে এটা ধরো লাইট ব্লু কালার নিল ব্যাকটেরিয়াটা। আর এই যে মেটাক্রোমাটিক গ্র্যানিউলস, এটা হচ্ছে অনেক বেশি ডার্ক ব্লু পার্পেল বা মানে কালার নিবে, ডার্ক ব্লু পার্পেল, হ্যাঁ, ডার্ক ব্লু পার্পেল কালার হচ্ছে মেটাক্রোমাটিক গ্র্যানুলটা নিবে যদি তুমি মিথাইলিন ব্লু দিয়ে স্টেট করো। এখানে রেডটা ভুল আছে, রেড হবে না। এই যে এখানে দেখা রয়েছে, দেখো এখানে দেখা রয়েছে এই যে মেটাক্রোমাটিক গ্র্যানুলসগুলো একটু বেশি ডার্ক, আর এই বাকি যেগুলো সেগুলো কিন্তু একটু লাইট। আচ্ছা, ট্রিটমেন্ট হিসেবে আমরা অ্যান্টিটক্সিন দিতে পারি। অ্যান্টিটক্সিন আমরা নিউট্রালাইজ করার জন্য এখানে অ্যান্টিটক্সিন আছে, এবং অ্যান্টিবায়োটিক এখানে দেওয়া যাইতে পারে ট্রিটমেন্ট, হ্যাঁ। তো ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টিটক্সিন বলতে আমরা এখানে কিন্তু যেই টক্সিনগুলো এখনও বাউন্ড করে নাই ব্লাডে, ওই টক্সিনগুলোর ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। এটা IM বা IV দেওয়া যায়, সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। যদি ফ্যারেঞ্জিয়াল কেস হয় তাহলে 20,000 থেকে 40,000 ইউনিট, যদি সিভিয়ার কেস হয় তাহলে 40,000 থেকে 60,000 ইউনিট, আর এক্সটেন্সিভ বা লেট কেস হলে 80,000 থেকে 1 লাখ ইউনিট কিন্তু দেওয়া যাইতে পারে। আর অ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিন দিয়ে অথবা ইরাইথ্রোমাইসিন দেওয়া হয়। এবং এটা কিন্তু অ্যান্টিটক্সিনের সাবস্টিটিউট না, মানে অ্যান্টিটক্সিনও দিতে হবে, এটাও দিতে হবে, ব্যাপারটা এরকম আর কি। সো এই জিনিসটা জাস্ট আমরা একটু মাথায় রাখতে পারি। এরপর আসা যাক প্রিভেনশনের মধ্যে হচ্ছে আমরা ওই যে ভ্যাকসিন দিব। সো EPI শিডিউলে কিন্তু দেখা যায় যে মানে আমরা এটা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে দিয়ে দিই, 3টা ডোজ, 6, 10, 14, টিটিনাসের মতোই। এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা TD ভ্যাকসিন আকারে টিটিনাস এবং ডিপথেরিয়া এই আকারে 3টা ডোজ দিই। একটা হচ্ছে জিরো মানে একবার শুরু যখন করব, শুরু করার পরে যারা হচ্ছে চাইল্ডহুডে ভ্যাকসিনেটেড না বাট অ্যাডাল্টে ভ্যাকসিনেটেড হইতে যাচ্ছে তাদের জন্য ফার্স্টে শুরু করার মানে 3টা ডোজ দিই। শুরু করার 1 মাস পরে সেকেন্ড ডোজ দিলাম, সেকেন্ড ডোজের 1 বছর পরে থার্ড ডোজ দিলাম, মানে 6 মাস বা 1 বছর পরে থার্ড ডোজ। আর যদি কন্ট্যাক্ট হয়ে থাকে, মানে কোনো পার্সনের সাথে কন্ট্যাক্ট হয়েছে যে পার্সনটার ডিপথেরিয়া আছে, তাহলে অ্যান্টিটক্সিন দেওয়া যাইতে পারে ইমার্জেন্সি মেজার হিসেবে। এবং ইরাইথ্রোমাইসিন, তারপরে পেনিসিলিন জি, ফার্স্ট চয়েস হচ্ছে ইরাইথ্রোমাইসিন, মানে তারপরে পেনিসিলিন জি, এটাগুলো নিয়ে নিতে হবে প্রোফাইলিক্সিস হিসেবে। এবং অ্যাক্টিভ ইমিউনাইজেশন ডিপথেরিয়া টক্সয়েড দিয়েও নিয়ে নিতে হবে। সো এই জিনিসগুলো আমরা একটু জানলাম। আসলে ডিপথেরিয়া ডিজিজটা এখন অনেক কমে গেছে কাইন্ড অফ ভ্যাকসিনেশনের কারণে। এখন আমরা 2টা টেস্ট নিয়ে জানবো, একটা হচ্ছে ইলিক জেল প্রিসিপিটেশন টেস্ট, আর একটা হচ্ছে শিক টেস্ট, হ্যাঁ। এগুলো ডিপথেরিয়ার জন্য করা হয়। তো এখানে টেস্টটা সহজভাবে যদি আমি একটু বলি, দেখো এগুলাকে কমপ্লিকেটেড করা যাবে না, সহজ একটা কথা। সহজ কথা কি, যে আমরা একটা ফিল্টার পেপার নিছি, এই যে হচ্ছে ফিল্টার পেপারটা, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, ওয়েট, এই যে ধরো এই যে ফিল্টার পেপার নিলাম আমরা একটা, এবং এই ফিল্টার পেপারটাতে আমরা ডিপথেরিয়া যে অ্যান্টিটক্সিন, মানে টক্সিনের বিরুদ্ধে একটা অ্যান্টিটক্সিন ক্রিয়েট করা হয়েছে। তো সেই অ্যান্টিটক্সিনটাকে আমরা এটাকে একেবারে মিশাই দিছি, এই অ্যান্টিটক্সিনটা এই ফিল্টার পেপার উপরে একেবারে লাগাই দিছি, ব্যাপারটা এরকম আর কি। তো লাগাই দেওয়ার পরে এটাকে আমরা এই যে একটা ব্লাড আগার মিডিয়া, মানে ব্লাড আগার মিডিয়া না, একটা আগার মিডিয়া বা একটা জেল লাইক আগার মিডিয়াতে আমি এটাকে স্থাপন করছি।
এটাকে দিছি, ঠিক আছে। সো দেওয়ার পরে সো এটাকে আমি একটা আগার মিডিয়ার মধ্যে স্থাপন করলাম। ওকে, এখন যে কাহিনীটা ঘটবে এরপরে আমরা আমাদের যে আইসোলেটেড ব্যাকটেরিয়া, যেটা আমরা ধরো কোনো একটা কালচার থেকে নিয়ে আসছি, আমরা ধারণা করতেছি আচ্ছা সেটা হয়তো বা কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি হইতে পারে, তো ওই ব্যাকটেরিয়াগুলোকে আমরা এভাবে স্ট্রিকগুলোকে এভাবে ছড়াই দিছি পারপেন্ডিকুলারলি। এই যে আমি ফিল্টার পেপারটা ছিল, তো সেই ফিল্টার পেপারের পারপেন্ডিকুলারলি বা রাইট অ্যাঙ্গেল, বা আমি বলতে পারি ওটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল গঠন করে না, সো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এভাবে দিয়ে দিছি। তো দিয়া দেওয়ার পরে ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখব যে যেগুলা টক্সিজেনিক বা যেগুলো অ্যাকচুয়ালি টক্সিজেনিক কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি, আমি তো টক্সিজেনিক কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি বা যেটার মধ্যে টক্সিন আছে সেটাকে আইডেন্টিফাই করতে যাচ্ছি। যদি সেটা হয়ে থাকে, সেটা হইলে আমরা এরকম কিছু লাইন পাবো, লাইন যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিসিপিটিন লাইন। তো এরকম কিছু লাইন কিন্তু আমি পাচ্ছি। ধরো সাপোজলি এটা টক্সিজেনিক, সো এটা থেকে আমি এইভাবে লাইন পাচ্ছি। আবার এটা টক্সিজেনিক, সো এটা থেকে আমি এইভাবে লাইন পাচ্ছি। কোথায় লাইন পাচ্ছি? আনসার হচ্ছে যেই জায়গায় এই ফিল্টার পেপারটা এবং এই যে ধরো আমি মানে ব্যাকটেরিয়াল কলোনি থেকে যেগুলো দিছি, এইগুলো যে জায়গায় কানেক্ট করতেছে, এই কানেকশানের জায়গাতে আমি লাইন পাচ্ছি। সো এটার ক্ষেত্রে পাচ্ছি, এটার ক্ষেত্রে পাচ্ছি। বাট দেখো আমি কিন্তু এটার ক্ষেত্রে পাই নাই। সো আমি এই ব্যাকটেরিয়াটার যেটা থেকে আমি নিয়ে আনি এই ব্যাকটেরিয়া স্যাম্পল দিলাম, তার মানে এটা কিন্তু অবশ্যই কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি হইলেও সেটা নন টক্সিজেনিক, কারণ এখানে কোনো লাইন পাওয়া যায়নি, কোনো প্রিসিপিটিন লাইন পাওয়া যায়নি। সো এই জিনিসটা আমরা একটু কিন্তু জানতে হবে আমাদের। সো এটাই হচ্ছে ইলিক্স টেস্ট, এটা একটু জানবা। আর পাশাপাশি আমরা হচ্ছে গিয়ে এখানে, এবং এই লাইনগুলো সাধারণত হোয়াইট লাইন হয়। কী লাইন? হোয়াইট লাইন। এই টার্মটা একটু মনে রাখবা। এরপরে শিক টেস্ট নিয়ে যদি বলি, শিক টেস্ট হচ্ছে ওই যে টিউবারকুলিন টেস্ট আছে টিউবারকুলোসিসে, আর লেপ্রোসিতে লেপ্রোমিন টেস্ট আছে, ওইটার মতোই হচ্ছে এখানে শিক টেস্ট হচ্ছে একটা অ্যান্টিটক্সিন নিউট্রালাইজেশন টেস্ট। এখানে আমরা যে কাজটা করি যে আমরা 0.2 ml টক্সিন, মানে টক্সিন বলতে ডিপথেরিয়া টক্সিন, এটা আমরা একজন পার্সনের বডিতে ইন্টারডার্মালি, ফোর আর্মে সাধারণত ফ্লেক্সর সারফেসে, এক্সটেন্সর সারফেসে না কিন্তু, হ্যাঁ আমাদের ফোর আর্মে যে ফ্লেক্সর সারফেস আছে সেখানে আমরা দিয়ে দেওয়ার পরে আমরা আরেকটা হাতে, মানে একটা হাতে আমরা দিলাম একটা আর্মে, আরেকটা হাতেও আমরা ফোর আর্মে 0.2 ml টক্সয়েড দিব। একটাতে আমরা দিয়েছি টক্সিন এক সাইডে, আরেক সাইডে টক্সয়েড, ঠিক আছে। তো এরপরে আমরা 24 ঘন্টা ওয়েট করব। 24 ঘন্টা ওয়েট করার পরে একটা রিডিং নিব বা একটা রেজাল্ট আমরা নোট করব। তারপরে ওইভাবে রেখে দিব। 4 দিন পরে আবার একটা নোট নিব, 7 দিন পরে আবার একটা নোট নিব। এবং যদি এমন হয় যে টেস্ট আর্ম যেটাতে আমরা টক্সিন নিছিলাম, ওইখানে 1 থেকে 2 সেন্টিমিটারের মতো একটা ইরাইথিমাটাস, মানে একটা লাল লেশন হয়ে গেছে। ধরো এই যে ফোরামে তুমি নিছিলা, নেওয়ার পরে এখানে একটা লাল লেশন হয়ে গেছে 1 থেকে 2 সেন্টিমিটারের ডায়ামিটারের। তো এরকম যদি হয় এবং 4 দিনের দিন এটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি বোঝা যাচ্ছে, আর কন্ট্রোল যে আর্মটা, যে হাতে তুমি টক্সয়েড দিছিলা সেই হাতে কোনো কিছুই হয় নাই, তাহলে এটা পজিটিভ টেস্ট। এবং পজিটিভ টেস্ট এটা ইন্ডিকেট করবে যে পার্সনটা ইমিউনাইজেশন দরকার, পার্সনটার ইমিউন না বা পার্সনটার হচ্ছে রোগ হওয়ার চান্স আছে। আর নেগেটিভ কীভাবে বুঝবো আমরা? যে বোথ আর্মে কোনো রিয়াকশনই হয় নাই, ঠিক আছে। তার মানে হলো গিয়ে আমি টক্সিন দিছি তাতেও রিয়াকশন হয় নাই, এটার মানে দাঁড়ায় যে পার্সনটা অলরেডি ইমিউন, তার ইমিউনাইজেশন নেওয়া আছে এবং সে প্রোটেক্টেড। তার মানে দেখো নেগেটিভ টেস্ট ইন্ডিকেট করে যে পার্সনটা ইমিউনাইজড, আর পজিটিভ ইন্ডিকেট করে যে পার্সনটা ইমিউনাইজড না বা প্রোটেক্টেড না, তার ভ্যাকসিন নিতে হবে। এবং এটা অনেক আগে ইউজ করা হইতো, এখন কিন্তু অবসোলেট বা পুরাতন হয়ে গেছে।